আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই নাকাজোর কেরিয়ার গল্পর থার্ড এপিসোডে। সো আজকের এপিসোডে আমাদের গেস্ট আছে ফাহিম আহমেদ। ফাহিম আমাদের ওয়ান অফ দ্য টপ সফটওয়্যার কোম্পানি পলিগন টেকনোলজিতে এখন কো ফাউন্ডার এবং সিটিও হিসেবে আছে। ফাহিম পড়াশোনা করেছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, এবং তারপরে ফাহিম বেশ কয়েকটা বিখ্যাত কোম্পানিতে কাজ করেছে। যেমন ফাহিম একটা ভালো সময় কাজ করেছে আমাদের ডেটাসফট সিস্টেমস লিমিটেডে, আমাদের 52 ডিজিটাল, এবং তারপর একটা দীর্ঘ সময় ফাহিম সেবা প্ল্যাটফর্মে ভাইস প্রেসিডেন্ট টেকনোলজি হিসেবে ছিল। সো আমি ছোট করে বললাম, আমি মনে করি ফাহিমের মুখ থেকে যদি আমরা শুনি ফাহিমের ব্যাপারে আর একটু, সেটা আরো সুন্দর হবে। ফাহিম, তোমার নিজের পরিচয় নিয়ে কিছু বলো, যেটা আমাদের অডিয়েন্সদেরকে থ্যাংক ইউ। তোমার ব্যাপারে আরো জানতে রাইট, রাইট। করবে, থ্যাংক ইউ। সো জ্ঞাতা আমার দেবে। ক্যারিয়ার আসলে নাইম ভাইয়ের মতো অত ডেকোরেটেড না, বা ইন্ডাস্ট্রির অনেক সিনিয়ররা আছেন ওদের মতো অত ডেকোরেটেড না, বাট আমি মোটামুটি লম্বা একটা সময় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাইসেলফ, যেটা সফট 52 ডিজিটাল। তারও আগে ছোট একটা স্টার পোস্ট আইটিতে ছিলাম। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট প্রফেশনাল জব। সো 52-তে মোটামুটিভাবে যখন 4 বছরের মতো হলো, তখন আই থট যে আই ওয়ান্ট টু গেট ইনটু দ্য স্টার্টআপ সিন অফ বাংলাদেশ, এবং এখান থেকে আই ওয়ান্টেড টু লার্ন আসলে কিভাবে একটা স্টার্টআপ আসলে বাংলাদেশের মার্কেটে রোল আউট করতে হয়। যেহেতু আই হ্যাড দ্য ন্যাক টু এস্টাবলিশ মাই ওন স্টার্টআপ ব্যাক ইন 2014-15, সো আমার কাছে মনে হয়েছিল দ্যাট উড বি দ্য রাইট মুভ ফর মি। সো ওই প্রেরণা থেকেই আসলে সেবাতে জয়েন করা, এবং সেবাতে বেশ লম্বা একটা সময় আই হ্যাড এ গুড টাইম দেয়ার। আমরা একটা বেশ ভালো একটা টিম বিল্ড করেছিলাম সেবাতে, মোটামুটি 100+ ইঞ্জিনিয়ারিং রিসোর্সেস নিয়ে। এবং একদম খুব কাছ থেকে দেখা হয়েছে যে একটা এমভিপি স্টেজের একটা প্রোডাক্ট কিভাবে মার্কেটে নিয়ে সেটাকে স্কেল করতে হয়, মিলিয়ন্স অফ ইউজার্স ক্যাটার করতে হয়। সো ওই জার্নিটা শেষ করার পরে আই থট আই ওয়াজ নট এন্টারলি রেডি, টু বি অনেস্ট, টু স্টার্ট মাই এন্টারপ্রেনারশিপ জার্নি, বাট আই টুক দ্য লিপ। অ্যান্ড আমার ওখান থেকে আই এম হ্যাপি যে আমরা পলিগন টেকনোলজিতে আজকে প্রায় 33 মান্থস উই আর রানিং, অ্যান্ড উই আর ডুইং আলহামদুলিল্লাহ ভেরি গুড। সো পলিগন টেকনোলজি ইজ এ, এই মুহূর্তে এটা একটা সফটওয়্যার সার্ভিস কোম্পানি। আমরা সফটওয়্যার সার্ভিস দিই, মানুষজনকে সফটওয়্যার প্রোডাক্ট বানিয়ে দিই, অথবা ইঞ্জিনিয়ারিং রিসোর্স আউটসোর্স করি। মোস্টলি আমাদের অপারেশন হচ্ছে বাংলাদেশ এবং জাপানে, এবং এর বাইরেও কিছু কিছু জায়গাতে আমরা এক্সপান্ড করার ট্রাই করছি। রিসেন্টলি উই আর মুভিং টু ইউকে অ্যান্ড ট্রাইং টু লঞ্চ ইন দুবাই। সো লেটস সি, এই মুহূর্তে আমাদের অ্যারাউন্ড 100 পিপলস আমরা একসাথে কাজ করি, এবং মোস্টলি উই আর oriented in fintech market, banking, fintech, non-banking, financial solutions। এই জায়গাগুলোতে আমরা আমাদেরকে স্পেশালাইজ করার চেষ্টা করছি। জি গ্রেট। নাইম। এবং তোমাদের অফিস তো ঢাকাতেই, তাই না? জি, আমাদের অফিস বনানীতে, এবং উই হ্যাভ এ ভেরি স্মল অফিস ইন জাপান, যেখানে আমাদের একটা ছোট সেলস টিম বসে। ওকে, গ্রেট গ্রেট। সো নাকাজো, যেটা নাইমস কেরিয়ার জোন থেকে আসলে নাকাজো আসছে, সো আচ্ছা, শর্ট করার জন্য আমরা নাকাজোই বলি। ওকে। সো নাকাজোর যেটা কাইন্ড অফ ভিশন, সেটা হচ্ছে যে আমাদের সিএসসি এবং ইকুইভ্যালেন্ট কোর্স নিয়ে যারা পড়াশোনা করে এবং মূলত যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি টার্গেট করে তাদের পড়াশোনা চালাচ্ছে, জি। তারা যেন কেরিয়ারে সাকসেসফুল হতে পারে, এজন্য যা যা করার সুযোগ আছে হুম। আমরা সব ধরনের এন্টিটির সাথে অ্যাকচুয়ালি কমিউনিকেট করে আলোচনা করে বের করার চেষ্টা করতেছি যে আমাদের কি রোল করার সুযোগ আছে বা কি ধরনের কন্ট্রিবিউট করার সুযোগ আছে। সো আমার কাছে খুব ইউজফুল মনে হয়েছে যে আমাদের এমপ্লয়ার যারা, আমাদের ইউনিভার্সিটির টিচার যারা, ইউনিভার্সিটির প্রশাসন যারা, আমাদের স্টুডেন্টরা, ইভেন আমাদের সিনিয়র যারা ইন্ডাস্ট্রিতে আছে, যারা কাজ করতেছে ইন্ডাস্ট্রি দীর্ঘদিন যাবৎ দেশে অথবা দেশের বাইরে, এদের সবারই কিছু কিছু পার্সপেক্টিভ বা মূল্যবান কথা আছে যেটা আমাদের এই সিএসসি স্টুডেন্টদের জন্য খুব ভ্যালুয়েবল। অ্যাকচুয়ালি ওই চিন্তা থেকেই আমাদের এই ডিসকাশনের যে সিরিজটা শুরু করা। ওকে। সো এখানে আমরা যেমন এখন ফাইমের সাথে কথা বলতেছি, ও একটা বেশ ভালো কোম্পানি রান করতেছে ফ্রম দ্য টপ।
একইভাবে সামনে কখনো সুযোগ মতো আমরা হয়তো অন্য কোনো প্রফেশনের সাথে কথা বলবো যে ওয়ার্কিং এজ এন এমপ্লয়ি ইন দ্য ইন্ডাস্ট্রি ফর সার্টেন টাইম। এবং আমরা স্টুডেন্টদের সাথেও কথা বলতে চাই যারা অ্যাকচুয়াল জার্নির মধ্যে আছে, যাদের জন্য আমরা কাজ করতেছি মূলত আর কি। ইভেন ট্রেনিং একাডেমিগুলো, যারা বিভিন্ন ট্রেনিং প্ল্যাটফর্ম আছে, তারাও কাইন্ড অফ আমাদের স্টেক হোল্ডার, এবং তাদের সাথে আমরা কথা বলে তাদের কাছ থেকে শুনতে চাই। সো সব মিলিয়ে মূল বিষয় হচ্ছে সিএসসি স্টুডেন্ট যারা আছে এবং রিসেন্ট গ্রাজুয়েট ফ্রেশার যারা আছে, তারা যেন কেরিয়ারে সাকসেসফুল হয়, মেইন ফোকাসটা হচ্ছে এইখানে। সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন পাই, তার মধ্যে একটা সামারাইজ প্রশ্ন যেটা আমি ফাহিমকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আমাদের সিএসসি স্টুডেন্টদের জন্য কেরিয়ারে সাকসেসফুল হওয়ার বিষয়টাকে যদি সামনে রাখা হয়, সিএসসি স্টুডেন্ট এবং যারা রিসেন্টলি হয়তো গ্রাজুয়েশন করেছে ফ্রেশার অথবা ইয়াং সফটওয়্যার প্রফেশনাল, সো ওইটার অংশ হিসাবে আমি সবাইকে এই প্রশ্ন করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের সিএসসি স্টুডেন্ট এবং ফ্রেশার যারা বা ইয়াং সফটওয়্যার প্রফেশনাল যারা, তাদের জন্য তোমার বা আপনার বেস্ট 5টা অ্যাডভাইস কি, যেটা এই দীর্ঘ কেরিয়ারের জার্নিতে এবং স্টুডেন্ট লাইফ সহ আর কি এখান থেকে যেটা পাওয়া যায়। সো এই ব্যাপারে যদি ফাহিম কিছু বলে প্লিজ। আচ্ছা, সো আমি জানি না 5টা হবে কিনা, বাট লেটস মি ট্রাই। সো লেটস গো। আমরা যখন রিক্রুট করি তখন, মানে আমি পার্সোনালি যে কোশ্চেনটা আমাদের ছেলে মেয়েদেরকে করতে পছন্দ করি সেটা হচ্ছে যে আহ, তোমার ক্যারিয়ারটাকে আসলে তুমি কিভাবে দেখো বা কিভাবে প্ল্যান করেছো। ক্যান ইউ সি যে ওয়েন ইউ আর 45 ইয়ার্স ওল্ড তুমি আসলে তখন কি করবা, বা ওয়েন ইউ আর 50 ইয়ার্স ওল্ড তুমি আসলে তখন কি করবা। নট টিপিক্যাল কোশ্চেন লাইক নেক্সট 5 ইয়ার্স, so rather your career is a big project and it should be managed very carefully, and it has to have a goal, it has to have a destination there out there somewhere. সো ওই ডেস্টিনেশনটা আসলে কি, লং টার্মে তুমি কি দেখো। সো আনফর্চুনেটলি আমি যেটা দেখি বা পাই, যেটা মোস্ট অফ দ্য ছেলে পেলেই খুব খুব একটা একটা খুবই কমন একটা অ্যান্সার থাকে যে আমি আসলে জানি না আমি কি করতে চাই। মেবি আই ক্যান সি নেক্সট 3 4 5 ইয়ার্স, বাট আমি এরপর আসলে আমি আর দেখতে পাই না। সো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট যে আমি আসলে জীবনে কি করতে চাই, এই জীবনটা নিয়ে আমি আসলে কি ভ্যালু সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাই, মানে এটা ক্যারিয়ারের একটা গোল আগে ঠিক, থেকে একটু একটা ক্যারিয়ার একটা গোল ক্যারিয়ারের একটা ঠিক করা। গোল ঠিক, ক্যারিয়ার তো না আসলে আমার জীবনের একটা লম্বা সময় আমি অফিসেই থাকি, রাইট, লাইক আমি দিনে দশ লং বারো টার্ম। ঘন্টা করে অফিসে থাকি, তাই না? তো আমার জীবনের অর্ধেকটাই তো আসলে আমার কর্মস্থল, আমি আমার কর্ম, আমি কি করতেছি। সো এইটা নিয়ে যদি আমি প্ল্যান না করি তাহলে আই থিঙ্ক যে আহ, আরো বেটার একটা আউটপুট হয়তো আসতে পারতো ওই পটেনশিয়াল থেকে, যেটা আসলে আমরা পাই না। সো আমার কাছে মনে হয় ভাই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একদম প্রথম কাজটা হচ্ছে যে নিজের ক্যারিয়ারের ডিরেকশনটা আসলে সেট করা এবং প্ল্যানটা সেট করা। ওই ডিরেকশনটা যদি সেট হয়ে যায়, গোলটা যদি সেট হয়ে যায়, সেখান থেকে ব্যাক ট্রেক করে আমার নেক্সট 10 ইয়ার্সের প্ল্যান, 20 ইয়ার্সের প্ল্যান, 5 ইয়ার্সের প্ল্যান, এই প্ল্যানগুলো আসলে তৈরি করা সম্ভব আমি যদি ওই স্বপ্নটা দেখতে পারি যে আমি আসলে এইটা হইতে চাই জীবনে। সো এবং ওই অনুযায়ী অ্যাকশন পয়েন্ট নেওয়ার সময়, মানে ইটস অ্যাবসলিউটলি ওকে টু বি এ ফার্মার ডাউন দ্য লাইন ইন 45 ইয়ার্স ওল্ড, ওয়েন আই এম 45 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, সো তাহলে আসলে আমি জানি আমার টেক কেরিয়ার, আমি যেহেতু টেকের মানুষ আমি টেক নিয়ে কথা বলি, সো টেক কেরিয়ার হয়তো বা আমি ম্যাট ম্যাক্স আমি 20 ইয়ার্স কন্টিনিউ করবো। সো 20 ইয়ার্সের মধ্যে আই নিড টু রিচ দিস হাইট সো দ্যাট আই ক্যান গো ইন টু রিটায়ারমেন্ট অ্যান্ড স্টার্ট মাই আনাদার ভেঞ্চার অর ফার্মিং অর হোয়াট এভার। হ্যাঁ, সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা আগে সেট করে ফেলা। সো নাকি আমি আসলে 60 ইয়ার্স কোডই লিখতে চাই শুধু, নাকি আমি আই ওয়ান্ট টু বি মুভ ইন টু ম্যানেজারাল রোল, নাকি আই ওয়ান্ট টু মুভ ইন টু অন্টারপ্রেনারশিপ অর সামথিং। সো এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমার নেক্সট 3 বছর 5 বছর আমি কি করবো ওইটা আসলে আমাকে সেট করে দেয়। হ্যাঁ, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন লেটস সে আমি আমার লাইফের গোল সেট করছি বা করি নাই, বা আমি আসলে খুব ক্লিয়ারলি জানি না, বাট স্টিল আই এম ইন টু দিস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আই এম ট্রাইং টু বি এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যান্ড অর এই ধরনের সিমিলার কোনো একটা রোলে। সো এটার ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বড় ল্যাকিংস দেখি এবং যেটা খুব ইম্পর্টেন্ট টু ফিক্স ইট, সেটা হচ্ছে আসলে স্ট্রং ফান্ডামেন্টালস। এখন স্ট্রং ফান্ডামেন্টালস বলতে আসলে কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টালস অফকোর্স। সো ওইটা বলতে যেটা বুঝি যে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদমস, আই নো এভরি ওয়ান, এভরি সিঙ্গেল সিনিয়র or recruiters will say this যে it's very 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 important and that's probably we expect from fresher যে ফ্রেশাররা ন্যূনতম এতটুকু জানবে। ফ্রেমওয়ার্ক, টিম ওয়ার্ক এগুলো হয়তো আমরা শিখিয়ে নিতে পারবো, কিন্তু
ফান্ডামেন্টালটা আসলে ঠিক করাটা খুব ডিফিকাল্ট কারণ এখানে আসলে একটা লম্বা সময় দিতে হয়, যেটা ইউনিভার্সিটিতে দেওয়া পসিবল। ডেইলি অ্যাটলিস্ট 2-3 আওয়ার্স যদি আমরা সময় দিতে পারি মোটামুটিভাবে, তাহলে আসলে ইউনিভার্সিটি থাকতে যদি এটা দিতে পারি, তাহলে আমরা যেটা দেখি যে গ্র্যাজুয়েশনের পরে সে মানুষজন অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে ওয়েল ভার্সড থাকে, তারা অ্যাটলিস্ট এগুলো নিয়ে কথা বলতে পারে। অফকোর্স আমি যত বেশি দিব তত বেটার, বাট মিনিমাম এই সময়টুকু আসলে ডেইলি দেওয়া উচিত ফান্ডামেন্টালটাকে স্ট্রং করার জন্য। এবং যদি একান্তই সেটাও না পারা যায়, তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট ডেইলি 1 ঘন্টা করে সময় দিয়ে জিনিসটা শুরু করা, এবং গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা চলে যাবে যদি এটা আমার ভালো লেগে থাকে। আর ভালো না লাগলে আসলে এটা তখনই বাদ দেওয়া উচিত, কারণ আম, আহ, এই জিনিসটা ছাড়া আমরা ইন্ডাস্ট্রিতে অনেক ভালো প্রফেশনাল হয়ে যাব, এটার প্রবাবিলিটি হয়তো খুব খুব অল্প। হবে না, হচ্ছে না সেটা বলছি না, হয়, কিন্তু প্রবাবিলিটিটা আসলে খুবই খুবই অল্প। সো স্ট্রং ফান্ডামেন্টালের সাথে সাথে আরেকটা জিনিস যেটা চলে আসে ভাইয়া, যে আহ, সেটা হচ্ছে যে লার্নিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। আমি একটা জিনিস শিখছি, আমি কিন্তু আমি আসলে পুরোপুরি জিনিসটা বুঝতে পারছি না। লাইক ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে আসলে ওপি কি, অনেক ছেলেরাই হয়তো বা ফান্ডামেন্টালস গুলো বলতে পারে, বাট আমি যখন এটা ইনার মিনিংটা আসলে কি, এটা আসলে কিভাবে কাজ করে, এটা কিভাবে আসছে, কেন আসছে, কিভাবে এটাকে ইউজ করা যেতে পারে, এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাগুলো আমরা দেখেছি যে এটা খুব সামান্য থাকে। অথবা আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, তখন আমাদের সিনিয়ররা আমাদেরকে বলতেন যে স্ট্যাক ওভারফ্লো থেকে একটা জিনিস অ্যাক্সেপ্টেন্সটা জাস্ট কপি পেস্ট করে দিও না, এটা বুঝো। সো আমি এখন বর্তমানে আমাদের যারা ফ্রেশমেন্স আছে তাদেরকে আমরা আসলে যেটা বলি যে চ্যাট জিপিটি থেকে সলিউশনটা নিয়ে এসেই বসাই দিও না, আসলে বুঝো জিনিসটা কি কাজ করে, কেন কাজ করে, কিভাবে কাজ করতেছে। সো এটা হলে যেটা হয় যে আমরা যখন আস্তে আস্তে আরেকটু বড় হব, আরো একটু বেশি রেসপন্সিবিলিটি নিব, তখন আমাদের এই যে ফান্ডামেন্টাল যে আমি বুঝে বুঝে আগাচ্ছি, এটা আমাদেরকে হেল্প করবে আরো কমপ্লেক্স ডোমেইন, আরো কমপ্লেক্স টপিক বোঝার জন্য, আমাকে আরো বুঝতে বেশি সাহায্য করবে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই কোনো ভালো ইন্টারভিউয়ারের কাছে যদি থাকে, ভালো রিক্রুটারের সাথে যদি তার রিক্রুটমেন্ট ইন্টারভিউটা স্কেডিউল হয়, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট, মানে ইন্টারভিউ রাউন্ডটা পার করে চলে যাওয়া, যদি আমার ভিতরে এই জিনিসটা না থাকে। আমি আসলে যেটা শিখেছি, যেটা মুখে বলছি, এটা যদি আসলে প্রপারলি এক্সপ্লেন করতে না পারি, আমি যদি না বুঝি কখনো প্রপারলি এক্সপ্লেনও করতে পারবো না। সো এটা মনে হয় ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা আসলে ডিরেক্টলি হার্ড স্কিলের সাথে রিলেটেড না, মানে ফান্ডামেন্টালের কথা বললাম, লার্নিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এটার কথা বললাম, আহ, আমরা প্রবাবলি সবচেয়ে বেশি স্ট্রাগল করি কমিউনিকেশনে ভাইয়া। হ্যাঁ, সবচেয়ে বেশি স্ট্রাগল করি আমরা। আই আন্ডারস্ট্যান্ড যে আমরা বাই ডিফল্ট আমরা একটু ইন্ট্রোভার্টস, আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করি। কেন হয়েছি সেটা আসলে আমার ঠিক জানা নাই, বাট ম্যাক্সিমাম মানুষ আমি দেখি যে একটু ইন্ট্রোভার্ট, অথবা বলা যেতে পারে যে তারা রাইট সেট আপে তারা এক্সট্রোভার্ট। এখন আহ, এটা আসলে খুব ইম্পর্টেন্ট যে আমি আমার পিওভিটা, আমি যেটা বলতে চাচ্ছি, আহ, সেটা আমার লিসেনার, আমার অডিয়েন্স আসলে সেটা প্রপারলি বুঝতে পারছে। হুম? তো এখানে যেটা হয় যে আহ, আমরা এমন অনেক ক্যান্ডিডেট পেয়েছি যারা হয়তো খুব ভালো, টেকনিক্যালি ভেরি সাউন্ড, কিন্তু ইন্টারভিউ বোর্ডে এসে হয়তো বা খুব নার্ভাস হয়ে গিয়েছে। এখন আমাদের একটা চেষ্টা থাকে ছেলে মেয়েদের নার্ভাসনেসটা একটু কাটানোর, কিন্তু এটা আসলে আমরা পুরোটা ফ্যাসিলিটেট করতে পারবো না। এই স্কিলটা ইউনিভার্সিটি থেকে, গ্র্যাজুয়েশন লেভেল থেকে একটু কিভাবে ডেভেলপ করা যায় সেটা শিখে আসতে হবে আসলে, বা সেটা শেখার চেষ্টা করতে হবে। এবং এট দ্য সেম টাইম যে জিনিসটা খুব জরুরি সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারা, লিখতে পারা, ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনগুলো করতে পারা। সিন্স আমরা একটা আউটসোর্সিং ডেস্টিনেশন, আমরা একটা টপ আউটসোর্সিং ডেস্টিনেশন আমরা হতে চাই, বাংলাদেশ। তো সেখানে আমরা যদি প্রপারলি আসলে ইংরেজির কমিউনিকেশনটা না পারি, বা অ্যাটলিস্ট ওয়ার্কেবল লেভেলে যদি না পারি, তাহলে যেটা হয় যে অনেক বেসিক ফিল্টারেশনই হয়তো ভালো কোনো ক্যান্ডিডেট ঝরে পড়ে যায়। বা এটা নিয়ে হয়তো কাজ করার সুযোগ আছে, এটা এমন না যে আমি এটা কাজ করতে পারবো না, কিন্তু যেটা হয় যে আহ, আমার এখনই আসলে এই স্কিলটা লাগবে, ইংলিশ কমিউনিকেশন লাগবে, তখন যেটা হয় যে
কোনো ইন্টারভিউয়ার হয়তো বা শুরুতেই বাদ দিয়ে দেয় যে আসলে না এখানে আমার হবে না, কারণ আমি আসলে ক্লায়েন্টের সামনে প্লেস করতে পারবো না। সো এটা খুব ইম্পর্টেন্ট যে কমিউনিকেশন স্কিলটা ইন টার্মস অফ দুইটা জিনিস, কিন্তু এখানে একটা হচ্ছে যে এক্সচেঞ্জিং, আমি আসলে কি বলতে চাচ্ছি সেটা প্রপারলি এক্সচেঞ্জ করা উইথ মাই অডিয়েন্স, এবং অ্যাট দ্য সেম টাইম ইংরেজিতে একটু ভালো হওয়া, ইংরেজি বলতে পারা এবং সেটা ফর্মালি লিখতে পারা। আমরা যেটা দেখি যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এই ধরনের ইনফর্মাল টুল যেগুলোতে আমরা টিপিক্যালি কমিউনিকেট করি অন ডে টু ডে বেসিস, ওখানেও ভুলভাল গ্রামার দিয়ে কিছু লিখলে সেটা হয়তো বা ইমপ্রেশনটা ঠিকঠাক থাকে না। হ্যাঁ, বা একটা ইমেল লিখতে আমরা প্রপারলি জানি না, আমরা হয়তো বা খুব বাহুল্য শব্দ সহকারে ইমেল লিখি, বা আমি প্রায় এরকম ইমেল পাই যেখানে কোনো একটা ছেলে হয়তো বা আমার এখানে একটা প্লেসমেন্ট খুঁজছে, কিন্তু সে আসলে ইমেলের সাবজেক্ট লাইন অ্যাড করে নাই, বা সাবজেক্ট লাইনে বলে দিয়েছে যে আই ওয়ান্ট এ জব। সো একটু প্রপার ইমেল লিখতে শেখা, এগুলা পরেও শেখা যাবে, কিন্তু দিস ইজ ভেরি বেসিক স্কিল যেটা আমরা এক্সপেক্ট করি যেটা আসলে আমাদের ফ্রেশারদের মধ্যে থাকবে। সো আমি প্রবাবলি ৪ টা পয়েন্ট বলেছি অলরেডি। আমার কাছে মনে হয় যে আমি আবার একটু রিইটারেট করি, ল্যাক অফ ক্যারিয়ার ডিরেকশন অর প্ল্যানিং হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আরেকটা জিনিস আমি হয়তো একটু মেনশন করতে চাই নতুন করে, যে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু গেট মেন্টরস। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টু গেট রাইট মেন্টরস। এখন নাও দ্য ফ্রেশার্স অর জুনিয়র্স মে আস্ক যে ভাই এই মেন্টর কোথায় পাওয়া যায়? A mentor is everywhere. A mentor is anywhere and everywhere. We just need to find them. এখন how can we find them? We can find them in LinkedIn. We have alumni. আমরা আমাদের অ্যালামনিদের সাথে যোগাযোগ মেনটেন করতে পারি। আমরা লিঙ্কডইনে যাদের যে কোম্পানিগুলোতে আমরা কাজ করতে চাই, সেই কোম্পানিগুলোর সিনিয়রদের সাথে বা অলরেডি যারা ওখানে কাজ করছেন তাদের সাথে আমরা লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি, ওদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, সবাই যে আসলে রেসপন্স করবে হয়তো হয়তো না, বা সবসময় যে করতে পারবে সেটাও হয়তো না, কিন্তু অ্যাটলিস্ট আমি যদি 10টা কানেকশন সেন্ড করি, মেবি একজন অ্যাকসেপ্ট করবে, 10টা ইনবক্সে হাই বললে একজন সেই হাইয়ের রেসপন্স করবে, এবং ওখান থেকে সম্পর্কটা বিল্ড আপ করে, এবং ওখান ওখান থেকে আসলে জিনিসটা ওনার কাছ থেকে যতটুকু পারা যায় ওই হেল্প নেওয়া, গাইডলাইন নেওয়া। আবার দিস ইজ ইয়োর কেরিয়ার, দিস ইজ ইয়োর কেরিয়ার। আপনার ওই সিনিয়র যে আসলে সব জানেন সব বোঝেন ব্যাপারটা কিন্তু সেটা না। সো মাল্টিপল মানুষজনের সাথে কথা বলা, মেশা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পিওভি গুলো শোনা, এবং সেখান থেকে আপনার একটা প্রজেকশন দাঁড় করানো যে আমি আসলে যেটা হতে চাই এরকম, এটার সাথে হয়তো এইভাবে জিনিসটা অ্যালাইন হয়। সো এটা ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল খুব জরুরি, এবং যে ফান্ডামেন্টালটা আমি শিখছি সেটা জাস্ট শেখার জন্য শিখছি না, সেটা আসলে আমি বুঝে বুঝে শিখছি, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং কমিউনিকেশন, আমি যেটা বললাম যে ইনফর্মাল ফর্মাল কমিউনিকেশন, এবং এট দ্য সেম টাইম আমি আসলে কি বলতে চাচ্ছি টু মাই অডিয়েন্স এটা যাতে আমি প্রপারলি বলতে পারি, এই প্র্যাকটিসটা করে, এটা একটা চর্চা, এবং এটা আসলে ডে ওয়ানে আসবে না যদি আমি না পেরে থাকি, না যদি ন্যাচারালি আমার মধ্যে এটা না এসে থাকে। আর যদি কিছু বলা যায় সেটা, যেহেতু এখনো ৫ নম্বর পয়েন্টটা মিসিং আছে, সো আই উড সে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনাকে আপ টু ডেট রাখছেন উইথ লেটেস্ট টেক ট্রেন্ডস, আপনি আপনাকে আপ টু ডেট রাখছেন উইথ লেটেস্ট নলেজেস দ্যাট ইজ অ্যাভেলেবল, এবং লেটেস্ট যেসব টুলস অ্যান্ড টেকনোলজিস ইউজ করা যায় টু বিকাম মোর প্রোডাক্টিভ। এই জিনিসগুলো আসলে কিভাবে জানবেন সেটা আপনি ব্লগ পড়তে পারেন, ইউটিউব ভিডিও দেখতে পারেন, ইনফ্লুয়েন্সারদের ভিডিও দেখতে পারেন, সিনিয়রদের সাথে কথা বলতে পারেন, এবং এই জিনিসগুলো আসলে আপনাকে হেল্প করবে টু বি মোর প্রোডাক্টিভ। এবং আই এম প্রিটি শিওর এটা আপনাকে আপনার প্লেসমেন্টও হেল্প করবে, এবং অ্যাট দ্য সেম টাইম প্লেসমেন্ট হওয়ার পরে যে প্রোডাক্টিভিটির যে জায়গাটা উইথ টুলস, দিস উইল হেল্প ইউ। অফকোর্স ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, আমি যেহেতু বলছি যে নলেজের সাথে আপ টু ডেট রাখা, দ্যাট ডাজন্ট মিন যে আপনি অনেক ডিপ ডাইভ হয়তো আপনাকে সবসময় করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আমাদের একটা ভার্টিক্যাল নলেজ বেস গ্রো করতেছি অ্যালং উইথ দ্য হরাইজন্টাল, একটা একটা ফাউন্ডেশনও থাকতে হবে হরাইজন্টাল, আমার অনেক কিছু জানতে হবে হয়তো সারফেস লেভেলে, বাট একটা জায়গাতে আমাকে একটু ডিপ ডাইভ করে আসলে আমাকে ওইটার স্পেশালিস্ট হইতে হবে। সো স্পেশালিস্ট হবো আমরা, আমরা হয়তো জাভাস্ক্রিপ্টের স্পেশালিস্ট হবো, ডটনেটের স্পেশালিস্ট হবো, প্রোডাক্ট ম্যানেজমেন্টের স্পেশালিস্ট হবো, বাট এট দ্য সেম টাইম আশেপাশের টেক ইন্ডাস্ট্রির ওভারঅল লাইফ সাইকেলে কী কী হচ্ছে এবং আশেপাশে মানুষজন কী করছে এটার সাথে অ্যাটলিস্ট একটু হলেও আপ টু ডেট থাকতে হবে আর কি। সো নাইমকে আই ফিল in my POV the top 5 important points that any graduate or any professional এগুলো আসলে মাথায় রাখা উচিত আর কি। গ্রেট, গ্রেট, ভেরি ওয়েল এক্সপ্লেন্ড। তো এখানে একটা কথা যোগ করে দিই, এই যে মাঝখানে একটু কথা এটা ফাইভের পয়েন্টের মধ্যে আসছে, গেটিং গুড মেন্টরস। আমাদের যে নাকাজো.com, NACAZO, হ্যাঁ .com, নাকাজো.com-এ কিন্তু আমরা এই জিনিসটা রেডি করার চেষ্টা করতেছি, কেরিয়ার কনসালটেশনটাকে প্রফেশনালি অফার করার চেষ্টা করতেছি। আমাদের দেশে কিন্তু একটা কালচার নাই, এমনিতে ইনফর্মালি আলাপ টালাপ তো হয়ই,
কিন্তু ফর্মালি হুম, কেরিয়ার কনসালটেশন দেওয়া যেটা, এইটা আমরা শুরু করার চেষ্টা করতেছি। আমি পার্সোনালি বেশ অনেকের সাথে এখন পর্যন্ত কথা বলেছি, এবং ফিডব্যাক নিয়ে যেটা পেলাম যে না, ইট হেল্পস। সো কেরিয়ার কেরিয়ার কনসালটেশনের ব্যাপারে নাকাজো.com-এ ইউ ক্যান জাস্ট হ্যাভ এ লুক। আমরা ওখানে নতুন নতুন কেরিয়ার এক্সপার্ট অ্যাড করি। আমি তো আশা করি ফাহিমকেও অ্যাড করবো ইনশাল্লাহ। right, এবং আমি দেশে দেশের বাইরে যাদেরকে আমি অ্যাপ্রোচ করি তাদেরকে আমি এটা বলি, দেখো, ইটস নট অ্যাবাউট আর্নিং সাম মানি। আমরা এটাকে পেইড রেখেছি কারণ হুম, আমাদের মনে হয়েছে পেইড রাখাটাই উচিত প্রফেশনাল রাখার জন্য। কিন্তু তোমার যেটা হচ্ছে সেটা হলো যে তুমি কিছু ইয়াং ছেলেকে গাইড করার জন্য একটু সময় দিলা, কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি এই হিসাবে দেওয়া। সো হুম, ভালো ভালো কোম্পানিতে যারা আছে তাদের কাছ থেকে আমি কিছু কিছু সময় চেয়ে চেয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো নাকাজো.com-এ কেরিয়ার কনসালটেশনে দেখতে। আমরা কেরিয়ার এক্সপার্ট গ্রাজুয়ালি অ্যাড করা শুরু করেছি অলরেডি। ফাইন। সো right. কথা মধ্যে আরেকটা Wonderful initiative. Right. নিজেকে আপ টু ডেট রাখা, এটা ফাহিমের কথার মধ্যেই। সো ওইটারই যে হুম, জের ধরে যদি আমি জিজ্ঞেস করি, আমার নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে এআই নিয়ে এখন প্রচুর আলোচনা, প্রচুর হুম, ডিসকাশন, ডিবেট চলছে, তাই না? তো যুদ্ধের মতো। সো এখানে কোনো পক্ষই মানে জিততেছে না, সবাই হারতেছে। আজকে একজন জয়ী তো কালকে আরেকজন, আজকে একজন লেটেস্ট, আরেকজন কালকে সে অবসলিট হয়ে আরেকজন টপ হয়ে গেল। এই এআই জগতে চলতেছে, এবং এটা আমার হিসেবে হাইলি ইম্প্যাক্টিং আমাদের প্রোগ্রামার বা সফটওয়্যার ডেভেলপারদের এই কাজের ডোমেইনটাকেও। সো আমার ফাইভের কাছে ছোট জিজ্ঞাসা যে এই যে এআই এর যে হিউজ ইম্প্যাক্ট আমরা দেখতেছি, এইখানে এখন প্রোগ্রামাররা কেরিয়ার প্রিপারেশনে তাহলে কিভাবে নিজেদেরকে হ্যান্ডেল করবে? বলবে এই জায়গাটা আমি নিজেও আসলে পুরোপুরি পরিষ্কার না এখনো, বাট রাইট। আমার মাথায় যে বা আমি যেভাবে জিনিসটা চিন্তা করছি আমি অনেস্ট সেটাই আসলে কনফেস বলি। অনেস্ট কনফেশন। থ্যাঙ্কস ফর দ্যাট। Honest confession, right? So, রাইট। because this is so rapidly changing, this is so rapid. এবং এখানে আসলে at the same time it's very beautiful and at the same time it's very scary. If we look at it একটু রাইট। আমরা যদি একটু চিন্তা করি আসলে পুরো জিনিসটাকে নিয়ে, কারণ এন্ড অফ দ্য ডেতে আই সি দ্য পসিবিলিটি উইথ এআই যে আমার মতো আরেকটা ফাহিম আহমেদ, আপনার মতো আরেকটা নাইম আহমদ, আমাদের মতো লুকেলাইক একজন মানুষ আমাদের মতো করে কথা বলবে, আমাদের মতো করে হাঁটাচলা করবে। দ্যাট ইজ দ্য potential of AI, right? And at the same time, if somehow we can control them, if somehow we can use them for our favor, then of course ওই জায়গাতেও the potential possibility is endless. So এই জায়গাটা তো আমি আসলে বলতেছি হয়তো বা 20, 30, 40, 50, 100 ইয়ার্স ডাউন দ্য লাইন, বাট ইমিডিয়েটলি আসলে যেটা করা উচিত আমাদেরকে, আমাদের সবারই, যে উম, এটা আসলে কি করে, এটা কিভাবে কাজ করে, এটা আসলে কেন বানানো হয়েছে, কারা এটা বানিয়েছে, উদ্দেশ্যটা আসলে কি, এখন কারা কি করতে চাচ্ছে, কেন করতে চাচ্ছে, যেমন ওপেন এর ভিশনটা আসলে কি, লেরি পেজের বা এলন মাস্কের যে বিভিন্ন ধরনের এআই এর ভিশন আছে, সেই ভিশনগুলো আসলে কি, আহ, এগুলো আসলে বোঝা খুব জরুরি। যে ইমিডিয়েট আসলে যেটা হওয়া উচিত, টু গেট অ্যালাইন্ড উইথ লং টার্ম অ্যাক্টিভিটিস। ইমিডিয়েটলি যেটা হচ্ছে, ফর শিওর আমরা সবাই জানি যে আইটি জব 33% কাট হয়েছে ইন লাস্ট 5 ইয়ার্স। এটার সাথে অফকোর্স দেয়ার আর আদার ইকোনমিক্যাল ফ্যাক্টরস, বাট এটা যদি আমরা দেখি যে আমাজন বা মেটা বা গুগল, এরা কিন্তু থাউজেন্ডস অফ জব কাট করার পরেও দে আর স্টিল ফাংশনিং ভেরি ওয়েল অ্যান্ড দে আর জেনারেটিং প্রফিটস। এখন তাহলে কি হচ্ছে যে ওদের এখানে ইন্টেন্টটা হচ্ছে প্রবাবলি এরকম যে দে ওয়ান্ট টু বি মোর প্রোডাক্টিভ উইথ সেম সেট অফ রিসোর্সেস, অ্যান্ড অফকোর্স এআই ইজ প্রবাবলি হেল্পিং দেম এই জায়গাতে। অ্যান্ড তাহলে এসেনশিয়ালি যেটা বোঝা যাচ্ছে এইটা থেকে, যে দে আর ট্রাইং টু বি 20%, 30% মোর প্রোডাক্টিভ, these big companies. And their engineers are becoming 20%, 30% more productive. Of course, AI is playing a key role here. So at the same time, our intention should be how can we be more productive using AI, using GPTs, using copilots and everything. Uh, যারা আমরা ট্রেডিশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে যারা কাজ করেছি বা করছি, so it's very important to uplift us to be more productive using AI. Again, আমি একটু এমফাসাইজ করতে চাই এই জায়গাটাতে। ইটস স্ক্যারি এট দ্য সেম টাইম যে কেন বলছি এটা স্ক্যারি, মেবি 5 ইয়ার্স ডাউন দ্য লাইন এই যে টিপিক্যাল বয়লার প্লেট জেনারেট করা বা এই যে ছোট 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 কাজ করা বা এন্ট্রি লেভেল রিসোর্সরা যে ধরনের কাজ করে, মেবি সেটা হয়তো বা দরকারি নাও হতে পারে।
মেবি আবার আরেকভাবে যদি আমরা চিন্তা করি যে হ্যাঁ, অফকোর্স দরকার হবে, মেবি তখন একজন 5 জনের কাজ করবে, বাট স্টিল মার্কেট কিন্তু শ্রিঙ্ক হবে এআই এর কারণে, এটা ইনএভিটেবল। এটা আগের মতো জবস হয়তো অ্যাভেলেবল হবে না টিপিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে, বাট নতুন নতুন কিছু রোল আসছে আবার এর সাথে সাথেই, লাইক মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, প্রম্পট ইঞ্জিনিয়ার, এআই এথিসিস্ট। সো এই ধরনের বেশ কিছু রোল মার্কেটে নতুন করে আসছে। ক্লাউডের ডিমান্ড বাড়বে, মেবি আমার সিকিউরিটি, ডেটা ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড বাড়বে, বিকজ এআই নিডস এ লট অফ ডেটা, রাইট? সো ওই ডেটাগুলো প্রসেস করা, ওই ডেটাগুলো নিয়ে কাজ করা, এই ধরনের রোলগুলোতে আসলে ডিমান্ড বাড়বে। সো ওইদিকে যেমন ডিমান্ড বাড়বে, আবার এই দিকটাতে আসলে এই বেসিক ফান্ডামেন্টাল যে কাজগুলো আমরা করে থাকি, মোস্টলি বয়লার প্লেটিং, এই জায়গাগুলোতে কিন্তু আসলে ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে গেলে যেটা হবে, ফ্রেমওয়ার্কগুলো আসলে এগুলোতে আহ, আহ, এ- এমনিতেই করতে পারা উচিত আমার হিসাবে। ধরেন আমরা যদি এভাবে বলি যে আহ, একটা কাজ করতে 40 আওয়ার্স টাইম লাগে একটা লেভেল 1 রিসোর্স। তো গ্রাজুয়ালি আমাদের এক্সপেকটেশন কি থাকে, ও যখন আস্তে আস্তে সিনিয়র হবে, পে লেডার, পে যখন উপরে উঠবে, এই ভেলোসিটিটা তার বাড়তে থাকে, 40 ঘন্টা থেকে এটা কমতে কমতে এটা একটা সাবজেক্ট। সো এআই কিন্তু এটা আসার কারণে এটা কিন্তু আরো ফাস্ট হতে হবে। আমরা ওই জায়গায় থাকতে পারবো না যে একটা সার্টেন কাজ করতে কোনো সময় লাগে, বিকজ হোয়াট ইউ আর লুকিং ফর, ইটস অলরেডি দ্য নলেজ ইজ অ্যাভেলেবল টু চেক Gemini or any other platform. So seek the knowledge, right question, and get the output first and implement it. So আমাদের ওই প্রোডাক্টিভিটি বাড়াতে হবে ইমিডিয়েটলি। আর লং টার্মের যে স্ক্যারি পার্টটার কথা বললাম, যে ওটার জন্য আসলে আমি জানি না, আমি এখনো পুরোপুরি শিওর না আসলে আমরা কোন দিকে যাবো, কোন দিকে যাচ্ছি। বাট ফর দ্য টাইম বিং, অল আই ক্যান বি ইনফর্ম যে আসলে কি হচ্ছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওয়েট হাউ দ্য ফিউচার আনফোল্ডস। দেখি, জিনিসটা অবজার্ভ করি, ব্যাক সিটে বসে তো ড্রাইভিং সিটে বসি। ড্রাইভিং সিটে বসা মানে আমি মিন করছি যে আমি নিজেই একজন ইঞ্জিনিয়ার, আমি নিজেই হয়তো বা বিগ 4, বিগ 5 এই ধরনের কোম্পানিগুলোতে কাজ করছি উইথ এআই, অথবা আমি মেবি আমাদের মধ্যে একটা ইন্ডাস্ট্রিতে এআই ইমপ্লিমেন্ট করে আমরা কোনো সফটওয়্যার বানাচ্ছি, আহ, অথবা আমি হয়তো বা এই এই ট্রেনে উঠছি না। যেটাই করি না কেন, উই নিড টু ওয়েট এ বিট মোর, মেবি 4-5 ইয়ার্স, প্রবলি ওই সময়টা আসলে আমাদের জন্য জিনিসটা আসলে আরেকটু ক্লারিফাইড হবে, আমরা আরেকটু ক্লারিফিকেশন পাবো। বাট রাইট নাও অল উই ক্যান ডু ইজ অ্যাকচুয়ালি লার্ন লার্ন লার্ন, এর বাইরে আসলে আর কিছু করার নেই আমাদের। কারেক্ট। দ্যাটস আই ফিল। ফাইন, ফাইন। সো একটা ক্লিয়ার হিন্ট তো পাওয়াই যাচ্ছে, সেটা হচ্ছে হোয়াট এভার আই এম ডুইং ইউজিং এআই, আই শুড বি এবল টু ডু বেটার, ফাস্টার, তাই না? হায়ার কোয়ালিটি ইন এভরিথিং। এক জিনিস যেটা যে জায়গায় পৌঁছতে আমার হয়তো সারাদিন লাগতো, ওখানে আমি 1 ঘন্টায় পৌঁছে গেলাম, তাই না? আগে যে কোয়ালিটিতে করতাম, সিনিয়ররা যে ফিডব্যাকটা দিত, এখন এআই আমাকে ওই ফিডব্যাকটা দিয়ে দিচ্ছে। সো সিনিয়র কাছে আমি যে জিনিসটা নিয়ে যাব, দ্যাট শুড বি মাচ বেটার দেন আমার প্রিভিয়াস টাইম, তাই না? সো যে যেই রোলেই কাজ করি, এআই দিয়ে আরো বেটার করতে পারি। সো এটা একটা গুড থিং। সো ঠিক আছে, আমাদের আরেকটা আলোচনা প্রায়ই হয়, সেটা হচ্ছে যে আমাদের দেশে তো বিভিন্ন সিচুয়েশন আগে গেছে, এখন একটা সিচুয়েশনের ভিতর দিয়ে দেশ যাচ্ছে। অনেকে অনেক আশাবাদী, পজিটিভ অনেক কিছু স্বপ্ন অনেকেই দেখতেছে। আমরা সবাই আশা করি বাংলাদেশ ভালোর দিকেই যাবে ইনশাল্লাহ। সো এট দ্য সেম টাইম অনেকে দেশের বাইরে যাওয়ার ব্যাপারটাও স্ট্রংলি কনসিডার করে, আগেও করতো, এখনো যে করে না একদম তা না। সো এটা একটা প্রশ্ন ইয়াংদের কাছ থেকে আমি অনেক সময় পাই, যে আমার কি বাইরে যাওয়ার চেষ্টা করাটা বেটার, নাকি দেশে লোকাল ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করা বেটার, নাকি লোকালি কিছুদিন কাজ করার পরে বাইরে যাওয়া উচিত, নাকি বাইরে কিছুদিন কাজ করে এসে লোকালি জয়েন করা উচিত? হোয়াটস ইউর পার্সপেক্টিভ? হ্যাঁ, আমার পার্সপেক্টিভটা আসলে এটা যার যার পার্সোনাল ব্যাপার এন্টারলি, রাইট। বিকজ ইফ আই এম কনফিউজ যে আমার বাইরে যাওয়া উচিত কিনা, তাহলে প্রবলেম আমার যাওয়া উচিত না। ওকে। ইফ আই এম শিওর যে আমার যাওয়া উচিত, তাহলে আমার যাওয়া উচিত। এখন আহ, আমি আমার স্টোরিটাই বলতে পারি, আমি যাই নাই বিকজ আমি কখনো যাওয়ার চেষ্টা করি নাই, প্রবলি বিকজ I wanted to be with my family. I wanted to be with my parents, and I wanted to build a family here because এটা আমার কমফোর্ট জোন হতে পারে, and at the same time I believe যে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করার আসলে অনেক 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 জায়গা আছে, এটা এখন একদম আতুর ঘর। আম, এটা আসলে ওইভাবে হয়তো ডেভেলপই হয় না এই জিনিসটা। আমি যদি ব্যাংকিং একটা ইন্ডাস্ট্রি চিন্তা করি, আরএমজি কে যদি একটা ইন্ডাস্ট্রি চিন্তা করি, স্যার আইটি ইন্ডাস্ট্রি হয়তো ওইভাবে ডেভেলপই হয়নি।
সো এইখানে অনেক কাজ করার জায়গা আছে। বিদেশে গিয়ে আমি যেটা করব, আমি কি পাবো? একটা ওয়েল সেট আপ পাবো যেখানে আমি আমার ফুল পটেনশিয়াল এক্সপ্লোর করতে পারবো প্রবলি। কিন্তু আহ, এই জায়গাতেও আসলে ওই সেট আপটা তো কাউকে না কাউকে তৈরি করতে হবে আসলে। সো আই এক্সাক্টলি। ওয়ান্টেড টু ওয়ার্ক ইন দিস স্পেস। হ্যাঁ, আই ওয়ান্ট টু ডিভো মাই লাইফ, যে আসলে আমি এই জায়গাটাতেই কাজ করতে চাই, যে আমি আসলে একটা ইন্ডাস্ট্রি রেডি করতে চাই। নট অনলি আই ওয়ান্ট টু বিলো মাই ওন কোম্পানি অনলি, বাট আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য ফুল ইন্ডাস্ট্রি। সো যারা আসলে এই প্যাশনটা রাখে, আহ, আমার কাছে মনে হয় আহ, তার দেশে কাজ করা উচিত। অফকোর্স দেশে কাজ করা ইজ নট গোয়িং টু বি ইজি। দেয়ার আর অফকোর্স লিমিটেশনস। বিদেশে অনেক হয়তো বা বেনিফিট আছে। আমি যেহেতু নিজে কখনো ডিরেক্টলি কাজ করিনি, আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা অবশ্যই বলতে পারছি না, বাট আই বিলিভ দেশে আসলে খুব সুন্দর সুন্দর জায়গাতে কাজ করার অপরচুনিটি আছে। দেশে কোনো আইটি ইনফ্রাস্ট্রাকচারই নেই, কিছুই নাই বলতে গেলে। তো এই এত এত অপরচুনিটি, if I want to have a successful career, then probably I believe এই ধরনের দেশগুলো প্রবলি রাইট জায়গা। বাংলাদেশ, আফ্রিকান কোন একটা কান্ট্রি, যারা আসলে অনেক পিছিয়ে আছে। বিকজ আমি আসলে এখানে কাজ করার সুযোগ আছে। ওখানে গিয়ে আমি হয়তো অনেক হাইটেক অ্যাডভান্স টেক নিয়ে কাজ করতে পারবো ইন এ ভেরি লিমিটেড স্কেল, বাট আমি আসলে একটু বড় স্কেলে কাজ করতে পছন্দ করি। এবং যারা একটু বড় স্কেলে, বড় হরাইজনে কাজ করতে পছন্দ করে, অনেক কিছু নিয়ে একসাথে কাজ করতে চায়, তাদের জন্য প্রবলি বাংলাদেশ ইজ এ ভেরি গুড ফিট। অ্যাপার্ট ফ্রম আমি যেটা বললাম যে পার্সোনাল চয়েসের জায়গাটা। আর অফকোর্স বিদেশে যদি আমি যদি যেতে চাই, আমার ওইটা কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে দেখি সেন্ট্রালি পসিবল যে আপনি জব নিয়েই বিদেশে চলে যাচ্ছেন, যদিও কারেন্ট মার্কেট প্রবলি ডিফিকাল্ট। বাট দেশ থেকে একটা জব নিয়ে বিদেশে যাওয়া সম্ভব। গ্র্যাজুয়েশনের পরপর চলে যাওয়া উচিত আমার হিসেবে। যত তাড়াতাড়ি যদি যারা যাবেনি তাদের তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, এই কারণে যে আপনি গিয়ে প্রবলি আবার একটা মাস্টার্স করবেন। সো এখানে একটা অনার্স করছেন, অনার্স করে ২-৩ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, করে আবার গিয়ে মাস্টার্সে যাচ্ছেন। তো আমি দেখি যে ক্যারিয়ারে মোটামুটি একটা লম্বা সময় আমি কি করব, কি হব না হবো, এই জায়গাটাতে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন কাজ করে। সো যারা যেতে চান, আমার পয়েন্ট হচ্ছে তারা তাড়াতাড়ি চলে যান, ইটস বেটার ফর ইউ। আর যারা এখনো কনফিউজড, তারা ইন্ডাস্ট্রিতে আসেন, কাজ করেন ২ বছর ৩ বছর, দেন ইউ ডিসাইড যে আপনি আসলে যাবেন কিনা। এবং যদি যেতে চান তাহলে একটা প্রিপারেশন নেন। তো প্রিপারেশন নিতে নিতে আরো ৩ বছর চলে যাবে। ততদিন আপনি একটা ভালো মানের ইঞ্জিনিয়ার হয়ে উঠবেন, এবং এটা আপনাকে হয়তোবা আরেকটা নতুন সুযোগ তৈরি করে দিবে যে আপনি হয়তোবা ডিরেক্ট এখান থেকে একটা প্লেসমেন্ট নিয়ে আপনি বিদেশে যাচ্ছেন। টিপিক্যালি হয়তো আপনি রিমোট জব দিয়ে শুরু করতে পারেন, এবং ওই রিমোট জব যদি ভালো একটা কোম্পানিতে করতে পারেন, মেবি তারাই আপনাকে বেতন করে নিয়ে যাবে। সো ওই অপশনটা থাকবে, ওই অপশনটা অলওয়েজ থাকবে। বাট যাবেন কিনা সেটা যত তাড়াতাড়ি ডিসাইড করতে পারেন, দ্যাটস বেটার। বাট গুড আই পয়েন্ট। উড সে আই উড এনকারেজ এভরিওয়ান যে ওয়ার্ক ইন বাংলাদেশ, স্টে ইন বাংলাদেশ। আমাদের সবাইকে আসলে একসাথে ইন্ডাস্ট্রিটা বড় করতে হবে। রাইট। সো ভেরি গুড পয়েন্ট। ডিসিশন যদি নিতেই হয়, কনফিউশনে দীর্ঘ সময় না থেকে ডিসিশন নিয়ে নেওয়া, যাই অথবা এখানে থাকি, রাইট, তাহলে আমি ফোকাস দিয়ে ওখানে কাজ করতে পারবো যেখানেই আমি রাইট, থাকি না কেন। রাইট। কনফিউশনের কথা যখন আসলো, আরেকটা কনফিউশনের কথাও বলে ফেলি। সেটা হলো যে আমি কি চাকরি করব না ব্যবসা করব। আমার তো কিছু নাইস আইডিয়াও আছে, একাডেমিক বিভিন্ন প্রজেক্ট করেছি এবং অনেক এন্টারপ্রেনারদের ইন্সপায়ারিং বক্তব্য শুনেছি। আমার মাথায় অনেক আইডিয়াও আছে, আবার অনিশ্চয়তারও একটা ভয় আছে। সো হোয়াট শুড আই ডু? জব ভার্সাস ডুইং সামথিং মাইসেলফ? ভাইয়া, আহ, আমার পয়েন্টটা হচ্ছে যদি আপনি ব্যবসার চিন্তা করে থাকেন, ইউ শুড স্টার্ট ইট। বিকজ ব্যবসা শেখার একদম কি জায়গাটা হচ্ছে যে আপনি হাতে কলমে যখন ফেল না করছেন, তখন আসলে আপনি জানবেন না যে আসলে কি করা যাবে না। দ্যাট ইজ আই বিলিভ, আমার মাই বিলিভ। অফকোর্স there are lots of resources, there are lots of mentors, বুকস, পডকাস্ট, অনেক কিছুই অ্যাভেলেবেল ব্যবসা শেখার জন্য। কিন্তু একদম হাতে কলমে না শিখলে আসলে জিনিসটা করাটা একটু ডিফিকাল্ট হয় ইন মাই ওপিনিয়ন। সো এটা কেন বললাম যে আমি আমার প্রথম বিজনেস স্টার্ট করি ২০০০, প্রথম আইটি বিজনেস স্টার্ট করি ২০১৪-১৫ সালের দিকে। দ্যাট ওয়াজ এ সফটওয়্যার সার্ভিস কোম্পানি অ্যাগেইন। আমি আপওয়ার্ক থেকে কাজ আনতাম, বা আই ওয়াজ ট্রাইং টু বিল্ড রিলেশনশিপ উইথ ক্লায়েন্টস ফ্রম ইউরোপ, এবং সেখানে একটা টিম দিয়ে হয়তো আমরা এটা ডেভেলপ করার চেষ্টা করছিলাম। সো দেন আই নিউ আসলে আমি আসলে কি ভুল করেছিলাম, যে কেন এটা আসলে সাস্টেন করে নাই মোর দেন ইয়ার। আবার আই ওয়ান্টেড টু স্টার্ট মাই ওন স্টার্ট আপ ব্যাক ইন 2015, যেটা আসলে একটা ফুড ডেলিভারি বিজনেস, হোম ফুড ডেলিভারি বিজনেস। ওটাতে আসলে কি ভুল করেছিলাম আমি জানি। কারণ আমি যখন ১ বছর ধরে আসলে শুধু অ্যাপ্লিকেশনই বানাই গেছি, সফটওয়্যারই বানাই গেছি, কিন্তু আমি আসলে মার্কেটে লঞ্চ করি নাই। সো আমি জানি যে আসলে কি ভুলটা আমি ওখানে করছিলাম। সো
এই ভুলগুলো আসলে আমি কখনোই ফার্স্ট হ্যান্ড শিখতাম না যদি আসলে আমি নিজে এটা না শুরু করতাম। আসলে কি করা যাবে না কি করা যাবে, এই লার্নিংটা আসলে আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। এখন যেটা আমার কাছে মনে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার স্পিরিট বলতে আসলে একটা জিনিস আছে ভাই। হ্যাঁ, সো আমি জব করি অথবা নিজের একটা বিজনেস হোক, যাই করি না কেন, ওই স্পিরিটটা, এই এন্টারপ্রেনার স্পিরিটটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। এই এন্টারপ্রেনার স্পিরিট বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, যে লেটস সে প্রোয়েক্টিভলি আমার সামনে একটা প্রবলেম আছে, সেটা প্রোয়েক্টিভলি সলভ করার ট্রাই করা। ওভারঅল আমি যে প্রজেক্টটাতে এখন কাজ করছি সেটা শুধুমাত্র আমার পার্টের সাকসেসটাকে চিন্তা না করে পুরো প্রজেক্টটার সাকসেসটা চিন্তা করা, যে কোনো টিমমেট যদি পিছিয়ে পড়ে তাকে আসলে কিভাবে একটু হেল্প করা যায়। মেবি এই জায়গাটাতে একটা রিস্ক আমি দেখতে পাচ্ছি, সেই রিস্কটা নিয়ে কিভাবে আর্লি সবার সাথে কথা বলা যায়। এবং এই যে পুরো সাকসেসটা নিয়ে যখন আমি চিন্তা করব তখন আসলে বাই ডিফল্ট আমার মধ্যে একটা ওনারশিপ ইনফিউজ হয় এবং আমি জিনিসটা পুরোটা ওন করতে পারি। এবং এট দ্য সেম টাইম আমি হয়তোবা আহ, খুব কম রিসোর্স নিয়ে বেশি বেশি কিভাবে ডেলিভারি করা যায় বা বেশি বেশি কাজ কিভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করতে পারা, সো বিং রিসোর্সফুল আর কি। সো এই জিনিসগুলা এই এন্টারপ্রেনার স্পিরিটটা যেটা হেল্প করে আমাকে, এটা কিন্তু আসলে আমাকে হেল্প করে যে এটা আমার কেরিয়ার গ্রোথটাকে অ্যাক্সেলারেট করে আই বিলিভ। এটা আমাকে প্রিপেয়ার করে যে আই ক্যান লিড এ টিম। এটা আমার এমপ্লয়ারকে ওই বিলিফটা দেয় যে দিস গাই অর দিস লেডি ক্যান লিড এ টিম, দিস গাই ক্যান লিড এ ডিপার্টমেন্ট, অর ইভেন একটা নিউ ভেঞ্চার ক্রিয়েটেড বাই দিস সেম কোম্পানি। অর মেবি যখন আমি নিজে আমার একটা ভেঞ্চার যখন দাঁড় করাবো তখন আসলে এই এক্সপিরিয়েন্সেসগুলো, এই মাইন্ডসেটটা আমাকে অনেক হেল্প করবে। সো আই বিলিভ আমি নিজে জব করছি অথবা এন্টারপ্রেনারশিপ যেখানেই আসছি না কেন, আমি যদি এন্টারপ্রেনার হই তাহলে তো বটেই, আর আমি যদি জবও করি, আমি যদি কোনো সার্ভিসও দিই, তাহলে আসলে এই এন্টারপ্রেনার স্পিরিটটা আসলে খুব ইম্পর্ট্যান্ট টু হোল্ড ইট উইদিন দ্য হার্ট। আমি যেটা দেখেছি কেবলমাত্র তখনই আসলে খুব ফাস্ট গ্রোথ পাওয়া যায়, খুব ক্যারিয়ার লেডারে খুব ফাস্ট গ্রোথ পাওয়া যায়। আহ, আমি যদি রেগুলারই করি তাহলে আসলে আমার ওই গ্রোথটা কিন্তু 2x 3x মাল্টিপ্লাই হবে না। সো এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, যে এই স্পিরিটটা সবার মধ্যে আনা, এবং এটা না একটু পড়াশোনা করে কিভাবে আনা যায়, পুরো জিনিসটাকে ওন করে কিভাবে কাজটা করা যায়, এই স্পিরিটটা খুব ইম্পর্টেন্ট। ভেরি গুড পয়েন্ট। সো এন্টারপ্রেনার যদি আমি নাও হই, একটা স্পিরিটের বিষয় আছে যেটা আমাকে ইভেন জবেও অনেক বেশি প্রোডাক্টিভ করবে এবং ওভারঅল টিমের সাকসেসকে আরো ফাস্টার করবে, ত্বরান্বিত করবে। ভেরি গুড মাইন্ড। সো আরেকটা যদি আমি জব করি, জবের ক্ষেত্রে একটা প্রশ্ন আমি মাঝে মাঝেই শুনি, সেটা হচ্ছে যে আমার কি ছোট একটা কোম্পানিতে জয়েন করা উচিত, স্টার্ট আপে, যেখানে দেখা গেল আমি জয়েন করার পরে খুব অল্প সময়ের মধ্যে আমাকে অনেক দায়িত্ব দিয়ে দেওয়া হলো, টিম লিড করতে দিয়ে দেওয়া হলো ইত্যাদি, পুরা একটা প্রোডাক্টের সমস্ত দিক দেখতে দেওয়া হলো। আর আরেকটা হচ্ছে আমাকে এস্টাবলিশড একটা কোম্পানিতে কোন একটা ডিপার্টমেন্টে খুবই ন্যারো একটা রোলে আমাকে একটা অপরচুনিটি দেওয়া হলো, বাট কোম্পানি ইজ এস্টাবলিশড, সো আমার স্টেবল একটা জব হবে। সো ওইটা একটা আমার সুবিধা। সো এই দুইটার মধ্যে আমরা কিভাবে ইয়ে করবো, এস্টাবলিশড কোম্পানি ভার্সাস স্টার্ট আপ অর স্মল কোম্পানিজ, হাউ ডু উই রাইট, ডিসাইড? সো আই থিঙ্ক যে I'll be biased here. I'm a bit biased here probably because I worked in startups. So আমার কাছে মনে হয় যে early stage individuals may consider to work in startup, should consider to work in startup. এটার রিজন হচ্ছে স্টার্ট আপগুলোতে আসলে যেভাবে আহ, তিনজনের কাজ একজনকে করতে হয়, বা তিনজনের কাজও একজনকে করা বলতে আসলে তিনজনের রেসপন্সিবিলিটি একজনকে নিয়ে করতে হয়। খুব ফাস্ট একটা জিনিস আমাকে বিল্ড করে সেটাকে মার্কেটে নিয়ে এটার ফিডব্যাকটা ইউজারদের কাছ থেকে রিসিভ করে সেখানে মাল্টিপল আইটারেশন আমার যাওয়া লাগে। সো এইটা খুব ইম্পর্টেন্ট যে আহ, এই লার্নিংটা আসলে আমার ওই গ্রোথটাকে এক্সেলারেট করে আই বিলিভ। এবং আমি যেটা দেখেছি যে লাইক স্টার্ট আপ বলতে আসলে আমি বোঝাচ্ছি প্রোডাক্ট বেসড কোম্পানিজ, প্রোডাক্ট স্টার্ট আপস, লাইক ফর এক্সাম্পল পাঠাও, সেবা, যাত্রী, এই ধরনের কোম্পানিগুলো। সো এইখানে গ্রোথটা আসলে খুব হাই। 2 বছর 3 বছরে আই ক্যান অ্যাচিভ এ লট অফ থিংস বিকজ আই এম কন্টিনিউয়াসলি ইটারেটিং, আই এম নট stuck on one single রোড ম্যাপ অর প্রোডাক্ট, বিকজ আমার ফিক্সড রোড ম্যাপ বলতে কিছু নাই। আমি আজকে মার্কেটের কাছে যাচ্ছি, মার্কেট থেকে ফিডব্যাক আনতেছি, ফিডব্যাক এনে আবার রিটারেট করতেছি, আবার মার্কেটে যাচ্ছে, আবার ফিডব্যাক আনছি। সো এই জিনিসটা, এই লুপটা আসলে খুব হাই এন্ড গ্রোথ দিতে পারে আসলে ইন্ডিভিজুয়ালদেরকে। এবং ওইটা করে যদি আমি কোনো বড় কর্পোরেটে বা বড় এস্টাবলিশ কোনো কোম্পানিতে মুভ করি তাহলে যেটা হয় যে আই নো এ লট অফ থিংস বিকজ আমি একটা বড়
একটা একটা হরাইজন্টাল গ্রোথ আমার এখানে হয়েছে উইথ সাম ভার্টিক্যাল এক্সপার্টিস। অ্যান্ড দেন পার্টিকুলারলি বড় একটা কোম্পানিতে আমি যদি একটা ভার্টিক্যাল পাই, তাহলে সেটা প্রবাবলি আই ক্যান গ্রো ইভেন বেটার ওই জায়গাটাতে, বিকজ আই হ্যাভ এ স্ট্রং ফান্ডামেন্টাল ফাউন্ডেশন রেডি। বাট অ্যাট দ্য সেম টাইম যদি কোনো রিসোর্সেস ফিল করে যে দে নিড mentorship, they need a structure, then of course it's better for them to work in established companies, because that will help you, because they need the structure, they need strong mentorship, continuous guidance। এই জায়গাগুলো অফকোর্স আমরা একটা এস্টাবলিশ কোম্পানিতে অবশ্যই বেটার পাবো, এবং যারা এটা মনে করেন তাদের এটা দরকার, তারা এই স্ট্রাকচার বা এস্টাবলিশ কোম্পানিতে যাওয়া উচিত, আই বিলিভ। গুড, ভেরি গুড, ওয়েল সেড। সো আরেকটা জিনিস আমি ছোট করে যোগ করে দিতে চাই, সেটা হলো স্টার্টআপ বা ছোট কোম্পানির ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেটা হয়তো বড় এস্টাবলিশড কোম্পানির ক্ষেত্রে কম থাকে। সেটা হচ্ছে যে তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এবং ফান্ডিং এর অ্যাভেলেবিলিটি, রাইট। এগুলোর ক্ষেত্রে একটা আনসার্টেনিটির বিষয় কিন্তু থাকে। সো আমি ওখানে জয়েন করলাম, জি ভাই। কিন্তু আমি এই ধরনের কোনো একটা আনসার্টেন সিচুয়েশনে পড়ে আমি হ্যান্ডেল করতে পারলাম না বা ভীষণ ভীষণ বিপদে পড়ে গেলাম, এটা হলে একটু মুশকিল। ওই প্রিপেয়ার্ডনেসটা বা ওই এবিলিটিটা থাকার প্রশ্ন আছে, তাই না? সো এটা একটা মনে হয় ইম্পর্টেন্ট জিনিস। আই ডোন্ট এরকম করে কিন্তু পুরোপুরি ফিল করি না আসলে আমি এই জায়গাটাতে। গুড। আই ফিল যে ধরেন আমার ক্যারিয়ারটা থার্ড ইয়ার্সের, অ্যান্ড রিজিক ইজ সাচ এ থিং, এটা আসলে হয়ে যায়। হ্যাঁ। রাইট। সো এটা আমি আমার 30 বছর 35 বছরের ক্যারিয়ারে আমি 5 বছর, ইটস এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইম। 3 ইয়ার্স 4 ইয়ার্স ইজ তো ভেরি স্মল অ্যামাউন্ট অফ টাইম। সাহস করলেই হলো আর কি, না? একটু সাহস করে একটু স্ট্রাগল করার মেন্টালিটি নিয়ে, কারণ ইটস হাই রিস্ক হাই গেইন অপরচুনিটি স্টার্টআপগুলো, আই ফিল। রাইট। না, ভেরি গুড। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলাম ফাহিমের কাছ থেকে, এবং আমার মতে এই প্রশ্নগুলোর উত্তর পেলে আমাদের ইয়াং যারা আছে, আমাদের সিএসসিতে যারা পড়তেছে এবং যারা রিসেন্টলি হয়তো গ্রাজুয়েশন করেছে, জব সার্চ করতেছে অথবা ক্যারিয়ারে আর্লি স্টেজে আছে, তাদের সবারই খুব উপকার হবে। একটা জিনিস আমি দেখছি যে মোর দেন 80% বা ইভেন 90%-এর বেশি আমি ইয়াংদের ক্ষেত্রে দেখছি যে টোটাল প্ল্যানটা কেরিয়ারের ব্যাপারে, যেটা ফার্স্ট পয়েন্ট ছিল ফাহিমের, কেরিয়ারের ব্যাপারে টোটাল জিনিসটা একটু প্ল্যান করা, যেটা এই প্ল্যানটাই করা হয়ে ওঠে না। বিষয়টা এমন যে একটা সামনে একটা গাড়ি আসলো, আমি উঠে গেলাম, এই গাড়ি দিয়ে আমি কোথায় যাব, কোথায় নামবো, তারপরে কি, এত কিছু আমি চিন্তাই করলাম না। গাড়ি একসাথে থামলো, সবাই হুড়ু করে উঠলো, আমিও সাথে উঠে গেলাম ভিড়ের সাথে। এইটা হওয়া উচিত না, আসলে একটু চিন্তা করা উচিত। এবং এই চিন্তা করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি একা, আমার ব্রেইন, আমার এবিলিটি, আমার অভিজ্ঞতা যথেষ্ট নাও হইতে পারে। আই ক্যান টক টু মাই সিনিয়র ব্রাদার্স, তাই না? আমার বড় ভাই, নিজের বড় ভাই হতে পারে, আমার ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইরা থাকতে পারে, আমার ইনস্টিটিউট যেখানে আমি পড়াশোনা করি, ওটার মাধ্যমেও তো অনেকের সাথে আমার পরিচয় হয়। সো আমি কিন্তু তাদেরকে অ্যাপ্রোচ করতে পারি, তাই না? সো আমি যেমন বুয়েট থেকে পাশ করেছি, বুয়েটের জুনিয়ররা কিন্তু আমাকে অ্যাপ্রোচ করে। সো ওইখানে আমি তো নিশ্চয়ই আমার সাধ্যমতো তাদেরকে হেল্প করার চেষ্টা করবো, তাই না? সো সিনিয়রদের সাথে কনসাল্ট করা, এরকম আমার প্ল্যানিং এর ক্ষেত্রে আমি হেল্প নিয়ে হলেও একটা প্ল্যান নিয়ে আগানো, দেন টাইম টু টাইম আমার প্ল্যানটা আমি অ্যাডজাস্ট করতে পারি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফাহিম সময় দেওয়ার জন্য। তো আমাদের এই নাকাজোর কেরিয়ার গল্পের থার্ড এপিসোডের এখানে আমরা থামবো ইনশাল্লাহ। সো সবার কাছে দোয়া চাই যাতে সামনে আমরা নিয়মিত এই ধরনের এপিসোড আরও করতে পারি, এবং যেটা আমি আগেও বলেছি, এমপ্লয়ার যারা আছে, যারা এন্টারপ্রেনার আছে, যারা আমাদের সিনিয়র প্রফেশনাল আছে, যারা স্টুডেন্ট আছে, যারা টিচার আছে, যারা ট্রেনার আছে, সবার সাথে ইনশাল্লাহ ইন্টার্ন আমাদের কথাবার্তা হবে এবং আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।